আত্মপ্রকাশের পর থেকে এখন পর্যন্ত জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতৃত্বের অনেকের দৃঢ়তা ও অপরিপক্কতা দুটোই সমালোচনা ও বাহবা কুড়িয়েছে, যা রাষ্ট্রচিন্তক ও রাষ্ট্রবিজ্ঞানীদের কাউকে করেছে আশাহত, আবার কেউ এখনো ধরে রেখেছেন আশাবাদ। এনসিপি নেতৃত্ব অবশ্য ভুল ভ্রান্তি থেকে শিখতে চায় অর্থনৈতিক ও সামাজিক বৈষম্য দূর করে একটি ন্যায়ভিত্তিক অন্তর্ভুক্তিমূলক দেশ গঠন করতে। সাদবিন শফিকের রিপোর্ট। যদিও কথা ছিল না জুলাই আন্দোলনের সম্মুখ সারির নেতৃবৃন্দের দল গঠনের, কিন্তু রাজনৈতিক বাস্তবতা এমন এক সময়ের মুখোমুখি করেছে এই নেতৃবৃন্দকে একরকম অবধারিত হয়ে পড়ে দলীয়ভাবে ঐক্যবদ্ধ হওয়ার, জুলাই চেতনাকে উজ্জীবিত রাখার। এটি হবে একটি গণতান্ত্রিক, সমতা ভিত্তিক ও জনগণের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দল। সেই পথ ধরে জাতীয় নাগরিক পার্টি এনসিপির গঠন আশাবাদী করেছে অনেককেই। বিশেষ করে দ্বিদলীয় বৃত্ত ভেঙে তরুণদের হাত ধরে রাজনীতিতে আসুক নতুন দিন, এমন প্রত্যাশা যাদের ছিল, তাদের সেই আশাবাদ কতটুকু জিয়ে রাখতে পারলো এনসিপি? তাদের এই নির্বাচনী রাজনীতির দিকে আসা, এই গণ অভ্যুত্থানকে পূর্ণ বিজয়ের দিকে না নিয়ে গিয়ে, এটাকে আমি সমর্থন করি না। তার উচিত ছিল একটা আন্দোলনমুখী সংগঠনটাকে আগে চালিয়ে যাওয়া, বিদ্যমান সংবিধান এটা বাতিল করা, তারা যেটা চেয়েছেন বাতিল করা, এবং নতুন একটা গঠনতান্ত্রিক প্রক্রিয়া শুরু করা, এবং একই সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে সংস্কারগুলো শেষ করার পরে তারা একটা রাজনৈতিক দল। স্বভাবতই জনগণ তাদেরকেই চাইত। ইতিহাস বলে পিচ্ছিল পথ পাড়ি দিতে হয় রাজনীতিবিদদের। এনসিপির তরুণ নেতৃত্বদেরও পা পিছলেছে, বিদ্ধ হতে হয়েছে সমালোচনার তীরে। এই দল যেভাবে কাজ করছে তাতে এদেরকে দক্ষিণপন্থী বলা ছাড়া কোনো উপায় নাই। এমনকি এদের কিছু কিছু কথাবার্তা প্রতিক্রিয়াশীলও বটে। এটা খুবই একটা হতাশাব্যঞ্জক ব্যাপার, কারণ যারা মনে করেছিল যে এই ছাত্ররা বেরিয়ে এসে এই দেশের গণতান্ত্রিক রাজনীতিতে একটা বড় ভূমিকা রাখবে, গণতান্ত্রিক ঐতিহ্য সৃষ্টির ক্ষেত্রে একটা ভূমিকা রাখবে, সেখানে দেখা গেল তারা উল্টো কাজ করছে। দলটার যে আচরণ, সে এমনভাবে বিহেভ করছে অ্যাজ ইফ এই বাংলাদেশের সে ক্ষমতাসীন দল। এই রাজনৈতিক আচরণটা আমি মনে করি যে এগুলো যথাযথ হচ্ছে না। প্রকাশ্য ময়দানে রাজনৈতিক বিরোধের জন্ম দিচ্ছে। রাজনৈতিক বিরোধ থেকে এটা যে কোনো সময় রাজনৈতিক সহিংসতার দিকে যেতে পারে। সময়টা নাজুক, আর পথ নয় মোটেও মসৃণ। এই বাস্তবতা মাথায় রেখে ঠিক ভুলের মাধ্যমে পরিপক্ক হওয়ার প্রতিশ্রুতি দিলেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক। আমরা আশা করেছিলাম সকল রাজনৈতিক দলগুলো নিয়ে আমরা একটি নতুন সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে একটা নতুন সংস্কৃতির মধ্যে আমরা যাব। দুঃখজনক হলো সেখানে আমরা বাধাগ্রস্ত হয়েছি। ভবিষ্যতে আমাদের জনগণের কাছে সে আমরা কমিটমেন্ট দিয়েছি, আমাদের ভবিষ্যৎ পথযাত্রায় কোনো আস্থার ঘাটতি হবে না। এনসিপির নতুন ধারার রাজনীতির আশ্বাসে ভরসা রাখতে চান রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক দিলারা চৌধুরী। সংশোধনের পথে হেঁটে আরও সাবধানী হওয়ার পরামর্শ তার। যেহেতু তাদের কোনো রাজনীতি করার কোনো অভিজ্ঞতা নাই, সুতরাং তারা যে ভুল করবে এটা তো অস্বাভাবিক কিছু নয়। কারণ তাদের মধ্যে সেই প্রজ্ঞা বা সেই ম্যাচুরিটি তো রাজনীতি করতে করতে যেমন সিজনড হয়, সেটা তো তাদের মধ্যে আশা করাটা ঠিক হবে না। সততা থাকতে হবে, স্বচ্ছতা থাকতে হবে, ত্যাগ থাকতে হবে, দেশপ্রেম থাকতে হবে। জনবিচ্ছিন্ন হয়ে রাজনীতির আকাশে টিমটিম করে জ্বলা নাকি জনসম্পৃক্ত হয়ে উজ্জ্বল ধ্রুবতারার আলো দেয়া, পুরোটাই নির্ভর করছে এনসিপির আগামীর কথা আর কাজের ওপর। সাদবিন শফিক, চ্যানেল 24, ঢাকা। দর্শক, ঢাকা দক্ষিণ সিটির কোরবানির বর্জ্য ব্যবস্থাপনার খবর জানাতে মুগদা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব হোসেন, এবং উত্তর সিটির কোরবানির বর্জ্য ব্যবস্থাপনার খবর জানাতে আমাদের সঙ্গে তেজগাঁও থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মাহবুবুর রহমান। শুরুতে একটু রাকিবের কাছে যেতে চাই। রাকিব, বেশ কিছুদিন ধরেই তো আমরা দেখছি যে মেয়র পদ নিয়ে জটিলতা সহ নানান কারণে এবার দক্ষিণ সিটির বর্জ্যের সুষ্ঠু ব্যবস্থাপনা নিয়ে একটা শঙ্কা ছিল। তো কি অবস্থা দেখতে পাচ্ছেন, আমাদেরকে জানাবেন। সাদিয়া, আমরা দক্ষিণ সিটির বেশ কিছু এলাকা পরিদর্শন করেছি সকাল থেকে, এবং বেশিরভাগ জায়গা কিন্তু আমরা পরিষ্কার দেখেছি। তবে এখনও কিছু কিছু জায়গায় কোরবানির পশুর বর্জ্য এখনও রয়ে গেছে, যে কারণে আসলে সাধারণ মানুষ এই যেখানে ময়লা আবর্জনা রয়ে গেছে এখনও, সেসব এলাকার মানুষ কিছুটা দুর্ভোগ পোহাচ্ছে। বর্জ্যের ইতিমধ্যে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে।
তো আপনি দেখতে পাচ্ছেন সিটি কর্পোরেশনের যেই কর্মীরা, পরিষ্কার পরিচ্ছন্নতার যে কর্মীরা নিয়োজিত আছেন, তারাও কিন্তু কাজ করছেন এই বর্জ্য অপসারণের জন্য। তবে সরকারের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে 12 ঘন্টার মধ্যে কুরবানির বর্জ্য অপসারণ করা হবে, সেই কাজটি হয়তো শতভাগ করা সম্ভব হয়নি, কারণ এখনও আপনি দেখতে পাচ্ছেন বর্জ্য অপসারণের কার্যক্রম চলমান রয়েছে। এবং এই কার্যক্রম আসলে যদি আমরা গত বছরের সাথে তুলনা করি, গত বছর বা এর আগের বছরগুলোতে এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এলাকায় তুলনামূলক এবার অপসারণের গতিটা একটু বেড়েছে, যদিও 12 ঘন্টার মধ্যে শতভাগ অপসারণ করা সম্ভব হয়নি। তবে আশা করা যাচ্ছে এই সিটি কর্পোরেশনের কর্মীরা যেভাবে কাজ করছেন এবং সরকারের যেরকম নির্দেশনা আছে এবং ইতিবাচক মন মানসিকতা আছে, সেই জায়গা থেকে হয়তো আজকে দুপুর নাগাদ তারা হয়তো সেভাবে চেষ্টা করছেন কাজ এই বর্জ্য যেগুলো আছে সেগুলো অপসারণ করার জন্য। তবে আমরা দেখেছি যে আজকেও অনেকে কোরবানির পশু জবাই করছেন এবং কোরবানির পশু জবাই করার কারণে নতুন নতুন বর্জ্য তৈরি হচ্ছে এবং সেগুলো কিন্তু রাস্তায় এনে ফেলা হচ্ছে। তো সব মিলিয়ে বলা যাচ্ছে যে এই বর্জ্য অপসারণের যে কার্যক্রম চলমান রয়েছে, এটা হয়তো আজকে দুপুর নাগাদ যদি তারা আন্তরিকভাবে করে তাহলে হয়তো অপসারণ করা সম্ভব হবে, নতুবা কিন্তু এভাবে। রাকিব, ধন্যবাদ আপনাকে। এবারে আমরা চলে যাব তেজগাঁওয়ে, আছেন সহকর্মী মাহবুবুর রহমান। মাহবুব, অন্যবারের তুলনায় এই বছর কোরবানির বর্জ্য ব্যবস্থাপনায় কি কোনো পরিবর্তন দেখছেন কিনা, এবং একই সাথে সিটি কর্পোরেশন যেহেতু দাবি করছে যে শতভাগ বর্জ্য আসলে অপসারিত হয়েছে, তো আপনি কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন জানাবেন আমাদের। সাদিয়া, সিটি কর্পোরেশন যেটি বলেছে তারা শতভাগ বর্জ্য অপসারণ করবে। গতকালের যে হিসাব, ঈদের দিনের যে হিসাব, তারা কিন্তু 2 সিটি মিলিয়ে 19,000 টন বর্জ্য অপসারণ করেছে। আজকে আমরা এই তেজগাঁও এলাকায় অবস্থান করছি এবং তেজগাঁওতে আমরা যদি এখানে একটু দেখি, এখানে কিন্তু কোরবানির যে পশুর হাট, সেই পশুর হাটের বর্জ্য কিন্তু এখনও কিন্তু রয়েছে এবং এই বর্জ্য, যদিও এই তেজগাঁও এলাকায় সিটি কর্পোরেশনের যে কর্মী তারা এখনও কাজ করছে বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায়। আশা করা হচ্ছে যে এই কোরবানির এই বর্জ্যগুলো, পশুর হাটের এই বর্জ্যগুলো খুব শিগগিরই অপসারণ করা হবে। গতকালকে আমরা দেখেছি যে 12 ঘন্টার মধ্যে কুরবানির যে বর্জ্য সেটি অপসারণ করার কথা বলা হয়েছে এবং দেখেছি যে সিটি কর্পোরেশনের যারা পরিচ্ছন্নতা কর্মী তারা কিন্তু আন্তরিকতার সাথেই কাজ করেছে এবং 20,000 কর্মী 2 সিটি মিলিয়ে কাজ করেছে এবং দেখা গেছে যে প্রায় বিকেলের মধ্যে অধিকাংশ জায়গায় কুরবানির যে বর্জ্য সেগুলো কিন্তু পরিষ্কার করে ফেলা হয়েছে এবং যেহেতু ঈদের পরেও যেহেতু কুরবানি দেওয়া হয় সেহেতু সেই বর্জ্যগুলো অপসারণ করা হবে একটু পরে এবং 2 সিটিতে যেভাবে পরিচ্ছন্নতা কর্মীরা কাজ করছে তাতে এই বর্জ্য অপসারণ করতে বেশি সময় লাগার কথা নয়। আমরা দেখেছি যে গেল বছরগুলোর তুলনায় এবছর কিন্তু এই কুরবানির বর্জ্য অপসারণে আন্তরিক দেখা গেছে সিটি কর্পোরেশনকে এবং আমরা দেখেছি যে সিটি কর্পোরেশনের বেশ কিছু গাড়ি কিন্তু কাজ করছে 2 সিটি মিলিয়ে এবং গতকালকে সন্ধ্যা 7:30টার দিকে সংবাদ সম্মেলন করে ঢাকা উত্তর সিটির প্রশাসক জানিয়েছেন যে সন্ধ্যা 7টা পর্যন্ত 54টি ওয়ার্ড এলাকা থেকে 7,800 টন বর্জ্য কিন্তু অপসারণ করা হয়েছে এবং 5 ঘন্টা সময়ের মধ্যে। এবছর এই ঈদুল আজহা ঘিরে 2 সিটিতে 20,000 টন করে মোট 40,000 টন কোরবানির বর্জ্য অপসারণের প্রস্তুতি নিয়েছিল 2 সিটি কর্পোরেশন এবং তারা কাজ শুরুর 12 ঘন্টার মধ্যেই ঈদের দিনের কোরবানির বর্জ্য কিন্তু তারা অপসারণ করে। ঢাকা উত্তর সিটি কর্তৃপক্ষ রাতের মধ্যেই কিন্তু সব কোরবানির বর্জ্য অপসারণের ঘোষণা দিয়েছিল, যদিও তারা সবগুলো কোরবানির বর্জ্য অপসারণ করতে পারেনি, তবে তাদের কাজের মধ্যে গতিশীলতা দেখা গেছে। সাদিয়াই ছিল কোরবানির বর্জ্য অপসারণের সর্বশেষ খবর তেজগাঁও থেকে। মাহবুব, ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজধানীতে কোরবানির বর্জ্য ব্যবস্থাপনার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। দেশ জুড়ে তোলপা ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। দর্শক, পুরান ঢাকায় আজও কিছু স্থানে চলছে পশু কোরবানি। এ বিষয়ে জানতে নাজিরাবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতান মাহমুদ আরিফ। ঈদের দ্বিতীয় দিনে কি অবস্থা দেখছেন পুরান ঢাকায়, জানাবেন আমাদের। সাদিয়া, ঈদের দ্বিতীয় দিনে কোরবানি দেয়া পুরান ঢাকায় যারা বসবাস করেন
তাদের জন্য এক ধরনের ঐতিহ্য। তারা বলছেন যে এই ঐতিহ্য ধারাবাহিকতা তারা আসলে রক্ষা করে চলবেন। আমরা সকাল থেকেই পুরান ঢাকার বিভিন্ন জায়গায় আমরা ঘুরে ঘুরে দেখেছি যে প্রায় বিভিন্ন জায়গায় দেখা গেছে যে তাদের যে পশু কোরবানির যে বিষয়টি সেটি কিন্তু আজও কিন্তু চলছে, এবং তাদের সাথে আমরা কথা বলেছি। তারা বলছেন যে ঈদের প্রথম দিনের চেয়েও তারা ঈদের দ্বিতীয় দিনে কোরবানি দিয়ে অনেকটা স্বাচ্ছন্দ্য ফিল করেন বা অনেকটা আনন্দ পান, তারা এমনটি বলছেন। এবং আমি এখন যেখানে আছি নাজিরা বাজার, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানেই সকাল থেকেই বেশ কয়েকটি গরু কোরবানি দেওয়া হয়েছে এবং এখনও পশু কোরবানির প্রস্তুতি নিচ্ছে যে আরও পশু কোরবানি দিবে। এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের এখন পর্যন্ত কোরবানির তথ্য যদি আমি আপনার মাধ্যমে একটু জানাই, এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি 1,33,000-এরও বেশি পশু কিন্তু ইতিমধ্যে পুরান ঢাকায় কোরবানি দেওয়া হয়েছে। এবং পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনার যে বিষয়টি সেটি পুরান ঢাকায় 75টি ওয়ার্ডের যে বর্জ্য সেটি সিটি কর্পোরেশন থেকে বলা হয়েছে যে তারা 8 ঘন্টার ভিতরে অর্থাৎ রাত 9টা নাগাদ, গতকাল রাত 9টা নাগাদ তারা পরিষ্কার করে ফেলেছেন শতভাগ, এমনটি বলছেন। কিন্তু তারপরও আমরা বিভিন্ন ওয়ার্ডে এসে পুরান ঢাকার বিভিন্ন জায়গায় গিয়ে আমরা দেখেছি এখন পর্যন্ত বর্জ্য কিন্তু রয়ে গেছে। তবে যেভাবে বর্জ্য থাকলে ঈদের আনন্দ ব্যাঘাত ঘটতে পারে কিংবা বড় ধরনের ব্যাঘাত হতে পারে সেই ধরনের বর্জ্য কিন্তু নেই। তবে এখন পর্যন্ত বলা যায় যে কিছুটা বর্জ্য রয়ে গেছে। এবং এই বর্জ্যগুলো যেহেতু পুরান ঢাকার ঐতিহ্য অনুসারে পুরান ঢাকায় ঈদের দ্বিতীয় দিন তৃতীয় দিনও কোরবানি হয়, সেই অনুসারে বর্জ্য কিন্তু ধারাবাহিকতা থাকবে এবং তার পাশাপাশি যাতে বর্জ্য স্থায়ী না হয় সেই জন্য কিন্তু সিটি কর্পোরেশন কাজ করছে। এবং পাশাপাশি এখন পর্যন্ত পুরান ঢাকায় কোরবানির যে কার্যক্রম সেটা অব্যাহত আছে। সাদিয়া। আরিফ, ধন্যবাদ আপনাকে। দর্শক, পশু কোরবানির খবর জানাচ্ছিলেন সহকর্মী সুলতান মাহমুদ আরিফ। চামড়ার ন্যায্য দাম পাচ্ছেন না নাটোরের মৌসুমী ব্যবসায়ীরা। বলছেন সরকার যেন দাম বেঁধে দিয়েই দায় সেরেছে, কিন্তু মাঠ পর্যায়ে নজরদারি করার কেউ নেই। একই অবস্থা দিনাজপুরের রামনগরেও। হাকডাক আর কেনাবেচায় মুখর দেশের দ্বিতীয় বৃহত্তম চামড়ার আড়ত নাটোরের চক বৈদ্যনাথ, যেখানে হাজির শত শত মৌসুমী ব্যবসায়ী। আশা করেছিলেন বদলে যাওয়া দেশে সরকার নির্ধারিত দামেই বিক্রি করতে পারবেন চামড়া, কিন্তু সবই যে উল্টো। প্রতি পিস 300 থেকে 1000 টাকার বেশি দিচ্ছে না কেউ। পাবলিকের কাছে চামড়া কিনছে 800 টাকা করে গড়, এখানে এসে বেচতে আছে 250 টাকা করে করছে। গতবার কিথেনও দাম কম হচ্ছে, কারণ যে একটা চামড়া 400-500 করে দাম বলছে, আর কিনে আনিছি গড় 700 টাকা করে। 1000-1200 করে চামড়া কিনেছি, কিনে টেনে এই চামড়া এখন লওয়ার লোক নাই, দামও বলতেছে না কেউ। যদিও চামড়ার দাম কম হওয়ার পেছনে ট্যানারি মালিকদের সিন্ডিকেটকে দোষছেন আড়তদাররা। খালি বুলু চামড়া বিদেশে রপ্তানির সুযোগ দেখ, কেমিক্যালের ইয়েটা ভাঙ্গে দেখ, চামড়া ব্যবসায় এমনি চলে আসবে। সরকারি রেটটা এটা অতিরিক্ত রেট হয়ে গেছে, যে রেটে আমরা সারা বছরে কোনো চামড়া বেচাকেনা করতে পারিনি। এটা একটা হটকরিতা। ইটিপি ইউরোপ এবং আমেরিকার স্ট্যান্ডার্ড করতে হবে, তখন আমাদের বাজারে আমি মনে করি চামড়ার বাজার পূর্বের ন্যায় আবার হবে। উত্তরের জেলাগুলোর মধ্যে চামড়ার অন্যতম বাজার দিনাজপুরের রামনগর, অথচ আগের মতো জৌলুস নেই এখানে। বেচাকেনা করছেন হাতে গোনা কয়েকজন। গত 2 বছরের তুলনায় কিছুটা বেড়েছে চামড়ার দাম, তবে মিলছে না ন্যায্য মূল্য। আর বরাবরের মতো এবারও মূল্যহীন ছাগলের চামড়া। 14,000 টাকা দাম একটা খাসির চামড়ার দাম, খাসির দাম, কিন্তু 1 টাকাও দাম বলে না খাসি। গত বছর কিনছিলাম 250, 300, 200, এবার 400, 500, 450 এর মধ্যে বেচা কিনা হচ্ছে গ্রামে। ব্যবসায়ীরা বলছেন চামড়ার বাণিজ্য নির্ভর করছে সরকারের সদিচ্ছার ওপর। সরকার থেকে তো রেট দিছে, এখন সরকার যদি এই দামে মাল কিনে তাহলে তো আমরা লস খাবো না, আর সরকার যদি রেটে মাল না কিনে তাহলে আমরা কোন ব্যবসায়ী সব নষ্ট হয়ে যাবে, মরে যাবো আমরা। সরকার আমাদের চামড়ার উদ্যোগটা তাড়াতাড়ি নেয় যেন আমরা সবাই জনগণ এই ব্যবসা করে খেতে পারি। এই খাতের উন্নয়নে কাঁচা চামড়া রপ্তানি সহ বহুমুখী পদক্ষেপ নেওয়ার তাগিদ ব্যবসায়ীদের। নাদিম হোসেন, চ্যানেল 24। মৌলভীবাজারে আলাদা সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল 4 জনের। রাতে এসব দুর্ঘটনা হয়। পুলিশ জানায় মৌলভীবাজার সদর উপজেলার শ্যামেরকোনা কাছাড়ি বাজার এলাকায় দ্রুতগতির 2 মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারান 2 যুবক। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এদিকে একই জেলার বড়লেখা কুলাউড়া আঞ্চলিক সড়কের কাঁঠালতলী এলাকায় প্রাইভেট কারের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে মারা যান আরও 2 মোটরসাইকেল আরোহী।
দেশের বাইরের খবর, এবার ট্রাম্পের অভিবাসন নীতির বিরুদ্ধে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে বিক্ষোভে নেমেছে হাজারো মানুষ। শহরটিতে অবৈধ অভিবাসী আটক অভিযানের জেরে পুলিশের সাথে সংঘর্ষে জড়ায় বিক্ষোভকারীরা। অবিলম্বে এই অভিযান থামানোর দাবিতে রাস্তায় নেমেছে একাধিক মানবাধিকার সংস্থা। শুক্রবার অভিবাসন ও শুল্ক বিভাগ আইসিই বাহিনীর সদস্যরা সামরিক কায়দায় অভিযানে নামলে প্রবল প্রতিরোধের মুখে পড়তে হয় তাদের। পরে তা এক পর্যায়ে পাল্টাপাল্টি সংঘর্ষের রূপ নেয়। ইটপাটকেল ছুড়ে বিক্ষোভকারীদের অনেককে সরকারি ভবন ভাঙচুর করতে দেখা যায়। টিয়ারশেল ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। বিক্ষোভস্থল থেকে অন্তত ৪৪ জনকে গ্রেপ্তার করা হয়। মোতায়েন করা হয়েছে ন্যাশনাল গার্ড। ধনকুবের ইলন মাস্কের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এনবিসি নিউজে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এই কথা বলেন। জানান, কিছুদিন আগের তার ঘনিষ্ঠ মিত্র ইলনের সাথে সম্পর্ক পুনরুদ্ধার করতে চান না। হুঁশিয়ার করেন, ইলন যদি ডেমোক্র্যাটদের অর্থায়ন করে এর পরিণতি ভালো হবে না। সম্প্রতি প্রেসিডেন্টের কর ও ব্যয় বিলকে জঘন্য বলে কটাক্ষ করেন টেসলা ও স্পেস এক্সের সিইও মাস্ক, যা হতাশাজনক বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। দাবি করেন, বিলের খুঁটিনাটি সম্পর্কে ভালোভাবেই জানতেন টেসলার সিইও, তবে ট্রাম্পের এমন মন্তব্য মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন মাস্ক। এই ছিল সকাল ৯টার খবর। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।